আসসালামু আলাইকুম। কি অবস্থা? পড়াশোনা চলতেছে? হ্যাঁ, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞানের খবর কি? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হলো? দেখেন, 1947 থেকে 1970 এখান থেকে প্রশ্ন আসে। আগে যেটা ছিল যে আগে যেখান থেকে আসতো সেটা ছিল 6 দফা। এখন 6 দফার এখানে গুরুত্ব নাই। হ্যাঁ, এখন যেটা গুরুত্ব হবে সেটা হলো 1957, বিশেষ করে কাকমারি সম্মেলন। হ্যাঁ, কাকমারি সম্মেলন, এটার গুরুত্বটা বাড়বে আর 6 দফার গুরুত্বটা কমে যাবে। এছাড়া এখানে যা যা পড়ার বিষয়, একটা হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন অংশ করতে হবে এবং এখানে যে বিষয়গুলো দরকার, যেমন 47 থেকে সরকার, ওই সময় সরকারকে কি ছিল, বৈষম্যটা কি ছিল পাকিস্তান আমলে। এরপর হলো যে আন্দোলনের পর্যায়ে, আন্দোলনের পর্যায়ে আন্দোলনের প্রতিষ্ঠান সমূহ, তারপর বাংলা স্বীকৃতি, স্পেশালি 21শে ফেব্রুয়ারি, এটার একটা আধুনিক মাতৃভাষা দিবস বা এটার একটা সিগনিফিক্যান্ট। এরপর হলো গল্প, ভাষা আন্দোলন ভিত্তিক গল্প, উপন্যাস, চলচ্চিত্র, গান, গান, এই সমস্ত বিষয়। এরপর হলো শহীদ আর শহীদ স্মরণে ভাস্কর্য ও শহীদ মিনার। এই কয়েকটা হলো ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। আপনি নিচে লিখবেন, আমি জাস্ট এখানে ডান পাশে লিখলাম। এরপরে যেটা দরকার সেটা হলো বাংলা একাডেমি, যুক্তফ্রন্ট বা 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 54 সালের প্রাদেশিক নির্বাচন। এখানে একটা বিষয় মনে রাখবেন আপনারা, 9-10 বই যেটা বের হবে বিশেষ করে আগামী জানুয়ারিতে, মাথায় রাখবেন, যদিও 1 তারিখে বই দিতে পারবে না, সেটা আগেও বুঝে গেছিল এবং আজকে তো ক্লারিফাই করছে যে 1 তারিখে বই উৎসব হবে না। আজকে তো শিক্ষা উপদেষ্টা, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা আজকে বলছেন এটা হবে না। মানে সিদ্ধান্তগুলো খুব পপুলিস্ট, কেউ কিছু বলে না, আসলে বলার মতো কায়দাও নাই। যে ভারতীয় প্রতিষ্ঠানকে তারা কাজ দেয় নাই, দেশীয় প্রতিষ্ঠানকে দিচ্ছে। টেন্ডারে যে কম টাকায় আবেদন করবে তাকেই তো কাজ দিবে, সেটা দেশিকে আর বিদেশিকে। আবেগ দিয়ে তো দেশ চলে না। আলটিমেটলি প্রতিষ্ঠানকে দেয় নাই, কি হলো, 750 কোটি টাকা ব্যয় বাড়লো এবং বইটাও 1 তারিখে আসলো না। আলটিমেটলি এভাবে তো আসলে হয় না। আপনি যদি চিন্তা করতেন যে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে আপনি বিদ্যুৎ কেন্দ্র দিয়ে বিদ্যুৎ পাবেন, তাহলে তো আপনি পোশাক শিল্পে দ্বিতীয় শীর্ষ দেশ হইতেন না। পোশাক শিল্পে যে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ দেশ, এটা কেন হয়েছে? এটা আগে ছিল? এটা তো মানে গত 10-15 বছর ধরেই হয়েছে। কেন হয়েছে? বিকজ এখানে নন স্টপ ইলেকট্রিসিটি সাপ্লাই ছিল, নন স্টপ গ্যাসের সাপ্লাই ছিল, এবং সেই জন্য কুইক রেন্টাল এটা সেটা, যে কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে। যা হোক, আমি যেটা বলছিলাম, যেটা যে নতুন যে বই আসবে 1 তারিখের পরে, জানুয়ারি মাসে যে বই আসবে 9-10 ইতিহাস বইটা, ওইটার একটা আমরা কিন্তু ইতিহাসটা কিন্তু একবার রিভিউ দেবো। ওটা সম্পূর্ণ আমি একবার পড়ে দেখবো যে কোন জায়গায় ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমের উপর একটা ক্লাস নিয়ে পুরো সিলেবাসের উপর আরেকটা পরীক্ষা নেব ইনশাল্লাহ জানুয়ারিতে। সো যুক্তফ্রন্ট। এবার 1956 সংবিধান, সংবিধানটা ছিল এবং ওখানে কিছু সমস্যাও ছিল। সংবিধান ও গণপরিষদ, যেটা গণপরিষদ, কাকমারি সম্মেলন,
মৌলিক গণতন্ত্র 1957, মৌলিক গণতন্ত্র 1959, শিক্ষা আন্দোলন 1962, আগরতলা মামলা, এটা গুরুত্ব কম, খুবই কম গুরুত্বপূর্ণ, খুবই কম গুরুত্ব। এটা গণঅভ্যুত্থান, তার গুরুত্ব কিন্তু কম, এটার গুরুত্ব কম। শত্রু নির্বাচন, এটার গুরুত্ব খুবই কম, এবং খুবই স্লাইড আলোচনা, এই তিনটার গুরুত্ব কম। এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো এখানে কাকবনি সম্মেলনের গুরুত্ব বেশি, শিক্ষা আন্দোলনের গুরুত্ব বেশি। শিক্ষা আন্দোলন মোটামুটি গুরুত্বপূর্ণ, যুক্তফ্রন্টের গুরুত্ব কম, 56 আর ভাষা আন্দোলন থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। 6 দফার লাস্টে আপনি আসলে 6 দফা থেকে প্রশ্ন খুবই কম আসতে পারে, এখানে কোথায় হয়েছে, কি হয়েছে, কয়টা দফা, প্রথম দফা কি, যেগুলো আসবে এগুলো বিগত। 6 দফা থেকে প্রশ্ন আসলে বিগত আসতে পারে, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর উত্থাপন সেটা নিয়ে নাও আসতে পারে। তবে 6 দফা যেটা আসবে সেটা আপনি পারবেন, যদি পরীক্ষা আসে এখান থেকে সেটা আপনি পারবেন যে 1966। হ্যাঁ, এছাড়া এখানে ব্যতিক্রম প্রশ্ন বা ডিপ কোশ্চেন হবে না। ক্লিয়ার? সো আমরা ভাষা আন্দোলনে যাই। আমাদের আসলে মুক্তিযুদ্ধের যে অংশটা দরকার, আমরা আগে দেখছি যখন মুক্তিযুদ্ধ তখন প্রশ্ন আসতো, তখনকার প্রশ্ন কিন্তু খুব আসতো, যে বিশেষ করে সেক্টর থেকে প্রশ্ন আসতো বেশি, সেক্টর থেকে বেশি আসতো। আর হলো সেক্টরটাই আসতো, আর হলো আপনার ওই যে জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, ফোর্স থেকে আসতো, ফোর্সগুলো সেক্টর, ব্রিগেড, এগুলো থেকে প্রশ্ন বেশি আসতো। আর এখানে 71 থেকে প্রশ্ন আসলো, ওই মার্চের গণনা এবং ডিসেম্বরের গণনা একটু কম গুরুত্বপূর্ণ থাকবে, বাকিগুলো থেকে প্রশ্ন হয়। মুজিবনগর সরকার থেকে কম আসে, যেহেতু আমরা 1970 পর্যন্ত একটা সেগমেন্ট দাঁড় করাইছি, 71 সালে আসলে আমরা পরের ক্লাসে 71 নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো কোর্স 70, 1947 থেকে 1970। ক্লিয়ার? পরীক্ষা দিচ্ছেন কে কে? পরীক্ষায় কত কি পেলেন? ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন যদি পড়েন, এটা হলো জাতীয়তাবাদী, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, এই আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে ভাষা আন্দোলনের আগে, অর্থাৎ 1947 সরকার যেটা ছিল, এটা পড়া খুব জরুরি। যেমন ধরেন, ওই সময় পাকিস্তানের গভর্নর, পাক গভর্নর যিনি ছিলেন, তিনি ছিলেন কায়েদ মোহাম্মদ আলী জিন্নাহ। আলী জিন্নাহ ছিলেন, উনি একজন শিয়া ছিলেন। আর পূর্ববাংলার মুখ্যমন্ত্রী যে ছিলেন, পূর্ববাংলার মুখ্যমন্ত্রী একজন অবাঙালি ছিলেন, তিনি ছিলেন খাজা নাজিম, খাজা নাজিম উদ্দিন। আর পূর্ব বাংলার গভর্নর যিনি ছিলেন, তিনি ছিলেন ফ্রেডরিক চার্লস বোর্ন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী আর পাক প্রধানমন্ত্রী যে ছিলেন, প্রাইম মিনিস্টার, তিনি ছিলেন লিয়াকত আলী খান। 47 সালে ছিলেন। এখানে
পূর্ব বাংলার গভর্নর কিন্তু ফ্রেডরিক চার্মার্স বোর্ন। কিন্তু এই প্রশ্নটাই উত্তরটা ভিন্ন হয় এই সময় যখন বলা হয় 1905 সালে, বা সাল উল্লেখ না করলেও, যে বঙ্গভঙ্গের পরে পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? এই গভর্নর ছিলেন কিন্তু ব্যামফিল্ড ফুলার। ব্যামফিল্ড ফুলার। তখন উত্তরটা হবে ব্যামফিল্ড ফুলার। বোর্ড পুরো দেখা যাচ্ছে না। পাক গভর্নর ছিল জিন্না। এখন বিষয়টা হলো যে তুই বঙ্গভঙ্গের পরে কথাটা বললে বা বিভক্ত বাংলা বললে তখন কিন্তু আসলে ইয়া হবে, মানে ব্যামফিল্ড ফুলার হবে, তখন তুই চার্মার্স বোর্ন হবে না। এইটাই দেখেন, যদি বলা যে 1952 সালে কিন্তু এটা চেঞ্জ হয়েছিল। উনি আলেকজান্ডার পরিবর্তে ওখানে ছিলেন, ওর নাম ছিল মালেক সম্ভবত। আরে ওনার বাংলাদেশে ইয়ে আছে, মালিক গোলাম মোহাম্মদ। মালিক গোলাম মোহাম্মদ ছিলেন। 52 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন, আর পূর্ব বাংলার গভর্নর ছিলেন ফিরোজ খান নুন। ফিরোজ খান নুন, যিনি পরবর্তীতে কিন্তু প্রাইম মিনিস্টার হয়েছিল, এবং তার ওয়াইফই কিন্তু ওই যে বিকারুন্নেসা নুন। বিকারুন্নেসা নুন স্কুল দিচ্ছেন না, এটা কিন্তু তার ওয়াইফের নামে। ফিরোজ খান নুনের ওয়াইফ হলো বিকারুন্নেসা নুন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে লিয়াকত আলী খান, লিয়াকত আলী খানের জায়গায় ছিল খাজা নাজিম। খাজা নাজিমউদ্দিন। এটা ছিল 52 সাল। এইটাই পরীক্ষা আসে সাধারণত, যে 52 সালে এবং 47 সালে কে কি করে পদে ছিল সেটা। বেসিক্যালি ওই সময় যদি বৈষম্য ধরেন, বৈষম্য ছিল অনেক। বৈষম্য অনেক ছিল, যে মানে 8 জন প্রাইম মিনিস্টার ছিল। এই 8 জন প্রাইম মিনিস্টারের মধ্যে একজন ছিল বাঙালি। পিএমের মধ্যে একজন ছিল শুধু বাঙালি, তিনি ছিলেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। আর 4 জন প্রেসিডেন্ট ছিল পাকিস্তানের, এর মধ্যে 0 জন ছিল বাঙালি। এবং যে বৈষম্যটা ছিল, যে এখানে 56.4% মানুষ ছিল বাংলায় কথা বলতো, 56.4% তারা বাংলায় কথা বলতো, আর মাত্র 3%, 3.37% এটা ছিল উর্দুতে কথা বলতো। উর্দুতে কথা বলতো। তার সেক্ষেত্রে তাদের রাষ্ট্রভাষা ছিল কোনটা? রাষ্ট্রভাষা কিন্তু ইংরেজি। পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু ইংরেজি ছিল। আর ইংরেজির পাশাপাশি ছিল ইংরেজি ও উর্দু। ইংরেজির পাশাপাশি উর্দু ছিল। রাষ্ট্রভাষা ইংরেজির পাশাপাশি উর্দু ছিল। অথচ রাষ্ট্রভাষা ছিল ইংরেজি, ওদের কিন্তু মানে মাতৃভাষা উর্দু, মানে ওদের রাষ্ট্রভাষা কিন্তু ইংরেজি এবং উর্দু। একবার 2010 সালে সম্ভবত 21 ফেব্রুয়ারি একটা প্রথম আলোতে কলাম আসছিল লাস্টের পেজে ইনসেটে, যে হাই জিন্না হাই উর্দু। যে জিন্না উর্দু নিয়ে কথা বলছে, যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, সেই জিন্নার দেশে এখন ইংরেজি। এটা নিয়ে একটা মানে লেখা আসছিল।
যা হোক, বৈষম্যের মধ্যে এটা ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে রাষ্ট্রভাষা বাংলা করবে। এই জন্য এই ভাষা আন্দোলনের পর্যায় দুইটা, একটা প্রথম পর্যায় আর একটা দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে ছিল যেটা চূড়ান্ত পর্যায়ে 1952-তে, আর প্রথম পর্যায়ে ছিল 1947 থেকে 1948। বিশেষ করে 49 এবং 50 সালে এখানে তেমন কিছু ঘটে নাই। ভাষা আন্দোলনে এটা খুব নিষ্প্রভ ছিল। এখানে 47 থেকে 48 একটা পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হলো 1952 সাল। আর 52 সালের মধ্যে এখানে 21 ফেব্রুয়ারির গুরুত্ব সবচেয়ে বেশি। 21 ফেব্রুয়ারির গুরুত্ব সবচেয়ে বেশি। 21 ফেব্রুয়ারির গুরুত্ব বেশি। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, যেমন একটা ছিল কয়েকটা বিষয়, যেমন অধ্যক্ষ আবুল কাশেম, উনি একজন। আমি প্রথমটা বলি অধ্যক্ষ আবুল কাশেম বা প্রিন্সিপাল আবুল কাশেম। উনি ছিল আসলে পদার্থবিজ্ঞানের শিক্ষক, পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। উনি বেসিক্যালি ছিলেন বাংলা বিভাগের, মানে ওই বিভাগের সভাপতি, শিক্ষক ও সভাপতি। সভাপতি যেমন এখন আমরা বলি কি চেয়ারম্যান, ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলি, তখন বলা হতো ডিপার্টমেন্টের সভাপতি। অধ্যক্ষ আবুল কাশেম উনি 1947 সালে সর্বপ্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবি করেন এবং তাকে কিন্তু বলা হয় যে, তাকে বলা হয় ভাষা আন্দোলনের স্থপতি। ভাষা আন্দোলনের স্থপতি। এরপরে দেখি ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত, ওনাকে বলা হয় যে উনি রাষ্ট্রভাষা বাংলার দাবি করছেন প্রথম। আসলে এই কথাটা ভুল, এটা ইতিহাস বই তো আগেও ছিল। আশা করি নতুন ইতিহাস বই তো এই কারেকশনটা আসবে। ধীরেন্দ্রনাথ দত্ত উনি কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য। উনি আসলে কি করছেন? উনি বেসিক্যালি রাষ্ট্রভাষা বাংলার দাবি করেন নাই। উনি দাবি করছেন কি, যেটা হলো যে গণপরিষদের ভাষা ছিল হয়তো উর্দুতে কথা বলতে হবে, নয়তো ইংরেজিতে কথা বলতে হবে। তিনি বলছেন যে গণপরিষদের ভাষা ইংরেজির পাশাপাশি, ইংরেজি উর্দুর পাশাপাশি বাংলায় যেন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। উনি গণপরিষদের ভাষা পরিবর্তন করতে চেয়েছেন। উনি কিন্তু রাষ্ট্রভাষা বাংলার দাবি করেন নাই। রাষ্ট্রভাষা বাংলার দাবি প্রথম করেছেন যিনি, তিনি অধ্যক্ষ আবুল কাশেম। তিনি 1948 সালে 23 ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশনে করাচিতে, সেই অধিবেশনে বলছেন যে গণপরিষদের ভাষা উর্দুর পাশাপাশি বাংলা ব্যবহারের অনুমতি দেওয়া হোক, এই দাবিটা তিনি করেন। তিনি রাষ্ট্রভাষা বাংলা দাবি করেন না, কিন্তু এটা ইতিহাসে এবং একবার পরীক্ষাও আসছে যে প্রথম ভাষার দাবি রাষ্ট্রভাষা বাংলার দাবি করেন কে। তখন উত্তরে অপশনে অনুযায়ী ধীরেন্দ্রনাথ দত্তই উত্তর হয়েছে, কিন্তু এখানে উত্তর হওয়া উচিত ছিল অধ্যক্ষ আবুল কাশেমের। নির্বাচিত গণপরিষদ সদস্য 1948 সালের 23 মার্চ 1948 সালের 23 মার্চ করাচিতে গণপরিষদের প্রথম অধিবেশনে
উর্দু ও ইংরেজির পাশাপাশি, যেহেতু উনি উর্দু পারতেন না কারণ উনি তো মুসলমান ছিলেন না, সাধারণত তারা উর্দু কম পারে, উর্দু ও ইংরেজির পাশাপাশি গণপরিষদে বাংলা ব্যবহারের অনুমতি চান। বাংলা ব্যবহারের অনুমতি চান। এটা কি পরে বলছে যে উনি আসলে রাষ্ট্রভাষা বাংলা চাইছেন। এটা হলো কনফিউশনের একেবারে খুব গুরুত্বপূর্ণ কনফিউশন, এবং ভাষা আন্দোলনে কনফিউশন বেশি। ভাষা আন্দোলনে যেটা আছে কনফিউশন এখানে বেশি, ধরতে পারেন এখানে একটা বড় কনফিউশন। আরেকটা কনফিউশন সেটা হলো তমুদ্দুন মজলিসটা কি। তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিস এটা আবার কি? তমুদ্দুন মজলিস বেসিক্যালি এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক জোট। ঢাবির তরুণ শিক্ষকদের সাংস্কৃতিক জোট। বিষয় হলো যে এর প্রতিষ্ঠানই একটা সমস্যা। প্রতিষ্ঠা 1 অথবা 2 সেপ্টেম্বর 1947। বেসিক্যালি ওদের যে প্যাড আছে, আপনি দেখবেন যে প্যাড পেপারটা আছে, যেটা আমাদের যে বেসিক ভিউতে দেখবেন এখানে যে প্যাড পেপার আছে, যেমন নিচে ছোট্ট করে লেখা, ওই প্যাডের মধ্যে লেখা 2 সেপ্টেম্বর। তমুদ্দুন মজলিস 2 সেপ্টেম্বর, প্রতিষ্ঠা হলো 2 সেপ্টেম্বর, কিন্তু ইতিহাস বইতে আগে ছিল 1 সেপ্টেম্বর এবং সমাজ বিজ্ঞান বইতে ছিল 2 সেপ্টেম্বর। এখন যদি বলা হয় যে দুইটাই প্রশ্ন অপশনে থাকে, অপশনে সাধারণত দুইটা থাকে না, কখনোই থাকে নাই, এরকম ঘটে নাই। যদি থাকে তাহলে আমরা দেখি 9-10 ইতিহাস বই যেটা আসবে নতুন, ওইটা কি দাগানো হচ্ছে সেইটার উপর আমরা একটা ডিসাইড করব। এখন পর্যন্ত 2 সেপ্টেম্বরকে টিক দিবেন। আরেকটা ব্যাপার হলো তমুদ্দুন মজলিস থেকে প্রকাশিত পুস্তিকা। এই পুস্তিকাটা হলো 15 সেপ্টেম্বর 1947। এই পুস্তিকার নাম এটা হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই নামে একটা পুস্তিকা বের হয় এবং এর লেখক 3 জন। মনে রাখবেন 2 জন আবুল, 1 জন মোতাহার। 2 জন আবুল কে? 1 নম্বর হলো অধ্যক্ষ আবুল কাশেম, যিনি তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ আবুল কাশেম। 2 হলো আবুল মনসুর আহমদ, যার ছেলে মাহফুজ আনাম, এখন যে ডেইলি স্টার পত্রিকার যে সম্পাদক মাহফুজ আনাম, তিনি কিন্তু আবুল মনসুর আহমদের ছেলে, আবুল মনসুর আহমেদ। 3 কাজী মোতাহার হোসেন। এই 3 জন হলেন এই তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা এবং তারাই প্রকাশ করছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে পুস্তিকা। তারপরে তমুদ্দুন মজলিস সেখানে একটা ফ্যাক্ট। তাহলে কনফিউশন নাম্বার 2 দেখলেন যে কি দাঁড়াবে। একটা কনফিউশন আমরা একটু আগে দেখলাম যে রাষ্ট্রভাষা বাংলা দাবি করছেন কি অধ্যক্ষ আবুল কাশেম। যদি আবুল কাশেম অপশনে না থাকে তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত। বেসিক্যালি অধ্যক্ষ আবুল কাশেম তাকে কিন্তু ভাষা আন্দোলনের স্থপতি বলা হয়। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যাবেন, ডাকসুতে সংগ্রহশালায় গেলে দেখবেন ওখানে অধ্যক্ষ আবুল কাশেমের ছবি দিয়ে লেখা আছে যে ভাষা আন্দোলনের স্থপতি, অধ্যক্ষ আবুল কাশেম। কনফিউশন আরেকটা কনফিউশন আছে, সেটা হলো
আরেকটা কনফিউশন হলো যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কবে হয়? এটা কি 1948 নাকি 1952? একটা বড় কনফিউশন। প্রশ্নটা দেখি হুবহু তুলি আমি, হুবহু কি আছে দেখে নেই। আসলে সম্ভবত আসছে 44তম বিসিএস বা 45তম বিসিএস প্রশ্নটা আসছে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়, ঠিক আছে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কবে হয়? দেখেন, যদি এখানে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি বলতো তাহলে এটা 1948, যেটা ভাসানী করছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা কমিটি করছিল। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এই নামে কোনো কমিটি হয় নাই। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি নামে কোনো কমিটি হয় নাই, হয়েছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1952 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সাউন্ড কি হচ্ছে নাকি? সাউন্ড এলোমেলো সাউন্ড আসতেছে, বাচ্চাদের কান্না কান্না। যেহেতু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি আসছে, এর উত্তরটা তাই 52 নেওয়া হচ্ছে। যদি সর্বদলীয় শব্দটা না থাকতো তাহলে আপনি 48 বলতে পারতেন। তার মানে কোশ্চেনটা ভুল, যেটা আসছে কোশ্চেনটাই ভুল। সংগ্রাম পরিষদ গঠিত 52 সালের 31 জানুয়ারি। একটা জিনিস হলো কি যে এটা 30 জানুয়ারি 31 জানুয়ারি, এটা নিয়ে একটা কনফিউশন আছে। 30 না 31 জানুয়ারি। দেখেন আপনি যেমন 36 বিসিএস এই প্রশ্নটা আসছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, তখন কিন্তু অপশনে 31 জানুয়ারি লেখা ছিল, 30 ছিল না। 2010 সালে ঢাবির খগরিটে প্রশ্ন ছিল এই সেম প্রশ্নটাই, সেখানে অপশনে 30 ছিল, 31 অপশনে ছিল না। এই জন্য এই তারিখের কনফিউশনে যে কোনো একটাকে তারিখ রাখবে, তারা একটা তারিখ রেখে ওটাকে তারা ডেট ফিক্স করবে যে এইটা আসলে মানে একটা তারিখ রেখে তারা উত্তর রাখবে। দুইটা তারিখে কখনো রাখে না, কখনোই রাখেন। একটা বিষয় যেমন আমি দেখছি 1995-এ 96-এ একটা প্রশ্ন আসছিল ঢাবিতে যে বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত দৈর্ঘ্য কত, সেখানে ওই সময় 3715 অপশনে ছিল। বাট 2005-2006-এ যে কোশ্চেনটা করছে একই প্রশ্ন, সেখানে কিন্তু 4156 উত্তর রয়েছে, 3715 এখন অপশনে রাখে নাই। ঠিক এখানে আবার 4156 তার অপশনে রাখে নাই। সো সঠিক উত্তর যেটা সেটা একটাই রাখে সাধারণত। তাহলে কনফিউশন নাম্বার 3 দেখলেন। আরেকটা বিষয় হলো কনফিউশনের মধ্যে, ভাষা আন্দোলনের মধ্যে একটা কনফিউশন যে ভাষা আন্দোলনের প্রথম গান কোনটি? ভাষা আন্দোলনের প্রথম গান কোনটি? এটা কি আমার সোনার বাংলা, সরি আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে রাঙানো। আরেকটা আছে ভুলবো না ভুলবো না,
ভুলবো না ভুলবো না, এই গানটা। সেখানে এইটা কিন্তু প্রথম গান না, এইটা গাজীউল হকের, এটাই প্রথম গান। গাজীউল হক, এই গানটা প্রথম গান। অনেকে বিশ্বাস করতে চায় না, মনে করে যে আমার ভাই রাখতে রাখা। আরেকটা বিষয় হলো যে ভাষা আন্দোলনের আরেকটা কনফিউশন হলো জাতিসংঘ কবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ কবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এখানে কয়েকটা বিষয় পাওয়া যায়। একটা হলো 17 নভেম্বর 1999, আরেকটা পাওয়া যায় 2002, আরেকটা পাওয়া যায় 5 ডিসেম্বর 2008। দেখেন, ইউনেস্কো যদি বলতো তাহলে এটা হতো, যদি বলতো ইউনেস্কো স্বীকৃতি দেয়, ইউনেস্কো স্বীকৃতি দেয়, তখন হয়তো 17 নভেম্বর 1999, সেটা হইতো 17 নভেম্বর 1999। 2002 হইতো যদি প্রশ্নটা এমন হইতো যে সাধারণ পরিষদ ইউনেস্কোর স্বীকৃতির অনুমোদন দেয়, ইউনেস্কোর স্বীকৃতির অনুমোদন দেয়, তাহলে 2002 হতো। এছাড়া 5 ডিসেম্বর 2008 উত্তর হবে। এখানে যে প্রশ্নটা জাতিসংঘ কবে স্বীকৃতি প্রদান করে, সেটা হবে 5 ডিসেম্বর 2008। 5 ডিসেম্বর 2008। এরপর হলো যে ভাষা দিবস কবে পালিত হতো? 11 মার্চ 1948। এই 48 সালে 11 মার্চ ভাষা দিবস, এবং এই 11 মার্চই কিন্তু 11টি ইউনিটে ভাগ হয়ে ছাত্ররা সচিবালয় সহ ঢাকায় ককটেল বিস্ফোরণ করে, ককটেল নিক্ষেপ করে। এখন তো বোম নিক্ষেপ করে, আগে ছিল ককটেল, লাল কৌটা। আমি ককটেল দেখছি 1996-97 সালে, যখন আদমজি জুট মিলে আব্বা চাকরি করতো, তখনকার সময়ে দেখতাম যে ওখানে আন্দোলন হইতো। আগে হরতাল হলে আগে হইতো আদমজি জুট মিলে বন্ধ হয়ে যেত, এটা সেটা হইতো। ভাষা দিবস পালিত হতো 11 মার্চ 1948 সালে, এবং এই দিনকে কিন্তু হরতাল পালিত হয়। আর এই তারিখটা যে 20 ফেব্রুয়ারি 1952, এই দিনকে 144 ধারা জারি করা হয়। 40 ধারা জারি ঢাকায় 144 ধারা জারি করা হয় 20 ফেব্রুয়ারি। এবং 21 ফেব্রুয়ারি ছিল কিন্তু, মানে 21 ফেব্রুয়ারি ছিল যে এই 144 ধারা ভঙ্গ করার হুমকি দিয়েছিল, এবং যদি 52 সালের 21 ফেব্রুয়ারি সবচেয়ে বেশি আলোচিত। এখন ভাষা আন্দোলন থেকে যেটা আরেকটা কনফিউশন হলো যে ভাষা আন্দোলনে শহীদ হয় কয়জন, শহীদ হন কতজন? এখানে আসলে কনফিউশন ছাড়া বলতে হবে 8 জন। এবং তারা কারা? রফিক, শফিক, এই শফিকের আরেকটা নাম শফিউর। রফিক, শফিক, সালাম, বরকত,
সালাম, বরকত, জব্বার, আউয়াল, ওহিউল্লাহ। ওহিউল্লাহ ছিল কনিষ্ঠতম, সবচেয়ে কম বয়স। রফিক ছিল প্রথম শহীদ, আর শফিউল ছিল সর্বশেষ শহীদ। সর্বশেষ শহীদ মানে 22 ফেব্রুয়ারি, কিন্তু 22 ফেব্রুয়ারি মারা যায়। ব্যাপারটা হলো যে এর মধ্যে একজন মারা গেছে কিন্তু একেবারে এপ্রিল মাসে মারা গেছেন যিনি ওনার মৃত্যু হয় এপ্রিলে, সেটা হলো সালাম। সর্বশেষ মৃত্যু হয়, মৃত্যু 7 এপ্রিল, কিন্তু তিনি আহত হয়েছে 21 ফেব্রুয়ারি। আন্দোলন তো ছিল 21 ফেব্রুয়ারিতে, সেজন্য সর্বশেষ শহীদ বললে 22 ফেব্রুয়ারি। আর শহীদদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন কে? সর্বশেষ মৃত্যু বললে সালাম। এখন 8 জন বলছে, আরেকজন অজ্ঞাত, আরেকজন হলেন অজ্ঞাত। এখন এদের মধ্যে এই যে সালাম, রফিক, শফিক, সালাম, বরকত, এই যে এরা, এই 5 জনের সম্পর্কে লেখা আছে হলো, এটা হলো আপনার মোদের গরব ভাস্কর্য। মোদের গরব যে ভাস্কর্য, মোদের গরব ভাস্কর্য, সেখানে 5 জনের প্রতিকৃতি আছে আর কি। অখিল পাল ভাস্কর, মোদের গরব ভাস্কর্য, মোদের গরব ভাস্কর্য। আগে এখানে মেলা হইতো রে, ভাস্কর্যের পাশে, এখন তো সোহরাওয়ার্দী উদ্যানে হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণ, তারপরে শহীদদের স্মরণে ভাস্কর্য, শহীদদের স্মরণে ভাস্কর্য। আর শহীদদের স্মরণে ভাস্কর্য নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো ভাষা বৃক্ষ, বৈশ্বিক বা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ট্রি। এটা হলো এশিয়াটিক সোসাইটির সামনে, সোসাইটির প্রাঙ্গণ। আসমা জাহান ভাস্কর হলো আসমা জাহান। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ট্রি। ভাষা নিয়ে আরেকটা আছে, যেটা আরেকটা ভাস্কর্য আছে ভাষা নিয়ে, পরিবাগে। রাজস্বিক বিহার, না রাজস্বিক বিহার না। জননী ও গর্বিত বর্ণমালা, মিরান হকের। একটা হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ট্রি, এশিয়ার সামনে, আসমা জাহান হলো ভাস্কর। আর একটা হলো গর্বিত, জননী ও গর্বিত বর্ণমালা, এটা হলো মিনাল হকের ভাস্কর্য। মিনাল হক, এটা পরিবাগে অবস্থিত। ভাষা আন্দোলন থেকে যা আছে এগুলো জাস্ট মুখস্থ করবেন। গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি বলেছি, তবে স্বীকৃতিটা লাগবে, স্বীকৃতিটা স্পেশালি করবেন। এখানে 3টা জিনিস মনে রাখবেন। বাংলার স্বীকৃতি দিয়েছে 56 সালে সংবিধান, 56 সালে জাতীয় পরিষদ, আর 54 সালে দিয়েছে গণপরিষদ। বাংলার স্বীকৃতি
বাংলার স্বীকৃতি। 9 মে 1954 এটা দিয়েছে গণপরিষদ, পাকিস্তান গণপরিষদ। 16 ফেব্রুয়ারি 1956 এটা দিয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ, পাকিস্তান জাতীয় পরিষদ। আর 23 মার্চ 1956 এটা দিয়েছে পাকিস্তানের সংবিধান, পাকিস্তানের সংবিধান। এবং এটা 214 নং অনুচ্ছেদে ছিল, 214 নং অনুচ্ছেদ। অনুচ্ছেদে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি দেওয়া হয় 23 মার্চ 1956। এই যে স্বীকৃতি 36তম বিসিএস প্রশ্নটা আসছিল এবং এই প্রশ্নের উত্তরটা আমার ভুল হয়েছিল, আমি নিজেও খেয়াল করি নাই। স্বীকৃতি দিয়েছি গণপরিষদ লেখা তো মাথায় কাজ করে না, আমি 23 মার্চ 1956 দাঁড়ায় আসছিলাম। এবং আলটিমেটলি আই গেট কট, এই প্রশ্নটা আমার হয় নাই। 36তম প্রিডিক্ট আমি ফেল করছিলাম, 168টা দাগাইছিলাম, এটা সহজ কোশ্চেন, দাগাইছি বেশি এবং আলটিমেটলি পুরো কট খেয়ে গেছিলাম। এই প্রশ্নটা আমার সারা জীবন মনে থাকবে যে গণপরিষদ আসছে, আমি 23 মার্চ 1956 দাগাইছি। এই স্বীকৃতি 3টা তারিখ, আর ওই যে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে সেটা তো 21 ফেব্রুয়ারি, করে তো রাষ্ট্রভাষা বাংলা না। আর মনে রাখবেন এখানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা, বাংলা অন্যতম রাষ্ট্রভাষা ছিল, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু 2010 পর্যন্ত কিন্তু ইংরেজি ছিল, এটা মাথায় থাকে যেন। কিন্তু ওদের মাতৃভাষা উর্দু, কিন্তু রাষ্ট্রভাষা ওদের ইংরেজি ছিল। ভাষা আন্দোলন সম্পর্কে বঙ্গবন্ধুর অবদান পরীক্ষায় আসবে না, ভাসানীর অবদান আসবে। তিনি হলেন ভাসানী, তিনি ভাষা আন্দোলনের সময় তিনি ওই যে 48 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করেছিলেন, 48 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করেন। এখানে প্রতিষ্ঠান, যে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় প্রতিষ্ঠান কয়টা হয়, বলে বিপক্ষে একটা, মানে বিপক্ষ প্রতিষ্ঠান ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা পূর্ব বাংলা ভাষা কমিটি, বিপক্ষে ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি। এটা হয় 1949 সালের 9 জানুয়ারি, 1949 সালের 9 মার্চ, 1949 সালের 9 মার্চ। এটা ছিল বিপক্ষে, এর প্রধান ছিল মাওলানা আকরাম খাঁ, মাওলানা আকরাম খাঁ। আর এখানে এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মানে বাংলা হরফে, মানে আরবি হরফে উর্দু চালু, আরবি হরফে বাংলা লেখার প্রচলন আর কি, আরবি হরফে বাংলা চালু, বাংলা চালুর জন্য গঠিত। এবং এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলেছিল এখানে থাকার জন্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কমিটির প্রধান হিসেবে যান নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রত্যাখ্যান করেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা প্রত্যাখ্যান করেছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা খুব ভালো একটা উক্তি আছে, যেমন আমরা হিন্দুরা মুসলমান যেমন সত্য, তার চেয়ে সত্য আমরা বাঙালি। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা উক্তি, যে আমরা, বিখ্যাত উক্তি, আমরা হিন্দু না মুসলিম যেমন সত্য, মুসলিম সত্য, তার চেয়ে বেশি সত্য যে আমরা বাঙালি, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা উক্তি আর একটা জিনিস যেটা সেটা কনফিউশনটা বিরাট কনফিউশন। যদি বলা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটার অনুচ্ছেদের লেখক কে? অনুচ্ছেদের লেখক কে? এই অনুচ্ছেদের লেখক হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একটু আগে দেখছেন যে 3 জন লেখক, ওটা হলো পুস্তিকা। অনুচ্ছেদের লেখক উনি, আর পুস্তিকার লেখক 3 জন। পুস্তিকা যেটা আপনি লিখছিলেন আবুল কাশেম, আবুল মনসুর ও কাজী মোতাহের। আবুল কাশেম, আবুল মনসুর ও কাজী মোতাহের। ক্লিয়ার? পুস্তিকার লেখক 3 জন, আর যদি অনুচ্ছেদের লেখক বলে তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খুব কেয়ারফুলি এখানে টানা ভাষা আন্দোলনটা মুখস্থ রাখবেন, টানা, ঠিক আছে? ভাষা আন্দোলনটা পুরোপুরি মুখস্থ রাখেন। ভাষা আন্দোলনের উপরে আর কোনো ক্লাস হবে না। এখানে যেগুলো আলোচনা আমি সব আলোচনা করেছি। ভাষা আন্দোলনের উপর পরীক্ষা, ভাষা আন্দোলনের উপর পরীক্ষা শনিবার পর্যন্ত আমরা যাব না, ঠিক আছে? এটা পরীক্ষাটা, ভাষা আন্দোলনের পরীক্ষা কালকে নেব, সোমবার। কালকে সোমবার না, রিটেন ক্লাস, ওই ব্যাচ ভাইভা ক্লাস না, মঙ্গলবার ক্লাস আছে, পরীক্ষা আছে। মঙ্গলবার আমরা কি করব? বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার এটা শেষ, ইয়েস, মঙ্গলবার পরীক্ষা, মঙ্গলবার। হ্যাঁ, আমাদের মাঝখানে কিন্তু একটা শনিবার পরীক্ষা মিস হয়েছিল, এই জন্য মঙ্গলবার রাত 8টায় পরীক্ষা। টপিক ভাষা আন্দোলন, শুধু ভাষা আন্দোলন, ঠিক আছে? আর ওই দিনকে আমরা পরীক্ষার পরে এক্সামের সলিউশন ক্লাস দিয়ে দেবো, আগের মধ্যযুগের আর এইটার ইংলিশ সবগুলোর কনফিউশন ক্লাস, কোশ্চেন ক্লাসটা আমরা মঙ্গলবার দিয়ে দেবো। আর বৃহস্পতিবার বাকি অংশ শেষ হয়ে একেবারে 70 থেকে 70 পর্যন্ত পরীক্ষা হবে শনিবার। ওকে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।